এই ভিডিওতে আমরা হুইস্টন ব্রিজের সাথে নল দ্বারা বিভিন্ন উচ্চতায় জলপ্রবাহের সাথে তুলনা করব। এখানে যে ছবিটি এঁকেছি সেটি সংক্ষেপে যদি বলি, দেখো এখানে আমি তিনটি তল নিয়েছি বিভিন্ন উচ্চতায়। এখানে যে তলটি দেখতে পাচ্ছ সবুজ রঙের, সেটি ভূমি মানে পৃথিবীপৃষ্ঠ ধরে নাও, যার উচ্চতা আমরা 0 ধরে নিয়েছি। এখানে যে তলটি দেখতে পাচ্ছ তার উচ্চতা ভূমি থেকে H1, এবং সব থেকে ওপরে যে তলটি রয়েছে সেই তলটির উচ্চতা ভূমি থেকে H। এখানে একটি জল পাম্প G রয়েছে, যার কাজ হবে এই নলগুলি দিয়ে জল প্রবাহকে সরবরাহ রাখা, যেমনটি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ব্যাটারি করছিল, তড়িৎ প্রবাহকে সরবরাহ রাখছিল। এখন আমরা এই হুইস্টন ব্রিজটিকে একটু অন্যভাবে আঁকি, এবং এইভাবে আঁকার ফলে দেখো হিসেব মতো এই হুইস্টন ব্রিজটির সাথে এই হুইস্টন ব্রিজটির কোনো রকমের পার্থক্য নেই। তো এইভাবে আঁকার ফলে দেখো আমরা গঠনগত দিক দিয়ে কমপক্ষে এখন এর সাথে মিল খুঁজে পেয়েছি। এবং এই হুইস্টন ব্রিজটিকে আমরা যদি ব্যালেন্সড বলি, সেই অবস্থায় আমরা জানি যে বি বিন্দুতে বিভব V1, সি বিন্দুতে বিভব V2 সমান হয়ে যায় একে অপরের সাথে, অর্থাৎ V1 সমান সমান V2। আমরা V1 জানি, আগের ভিডিওতে আমরা দেখেছি V1 কীভাবে বার করতে হয়। যেখানে R1 R2 হচ্ছে, এখানে R1 রোধ দেখতে পাচ্ছ, এবং এটি হচ্ছে R2, আর এখানে V হচ্ছে ব্যাটারিটির ভোল্টেজ বা এ বিন্দুতে বিভব, এবং V2 আমরা বের করেছিলাম R3 প্লাস R4V, R3 R4। তো এই V1 V2কে যদি সমান করি আমাদের হাতে উঠে আসে R1 R2/R4। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফর্মুলা, যেটি বলে যে কোনো হুইস্টন ব্রিজ যদি এই শর্তটি মানে তাহলে সেটি ব্যালেন্সড অবস্থায় আছে, এবং সেই অবস্থায় বি সি এর মধ্যে কোনো রকম তড়িৎ প্রবাহ হয় না। তো আমাদের কাজ হচ্ছে যে এই ধরনের ফর্মুলা আমরা কি এই জলপ্রবাহের ক্ষেত্রে পেতে পারি, এবং সেটি খুঁজতে গিয়ে আমরা দেখব যে এই হুইস্টন ব্রিজের সাথে এই নল দ্বারা বিভিন্ন উচ্চতায় জলপ্রবাহের মধ্যে কি সাংঘাতিক মিল, যদিও দুটি জগৎ সম্পূর্ণ ভিন্ন। এখন আমরা হুইস্টন ব্রিজের সাথে এই জলপ্রবাহের মধ্যে তুলনা করব, এবং আমাদের বেশিরভাগ আলোচনায় ব্যালেন্সড হুইস্টন ব্রিজের উপরই আলোচনাটি হবে। তো প্রথমে যে মিলগুলি আমরা খুঁজে বের করার চেষ্টা করব সেইগুলিকে এক এক করে আসি। কি সাংঘাতিক মিল রয়েছে দুটি জগতের মধ্যে তুমি খুঁজে পাবে এক এক করে। প্রথম যে মিলটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে ব্যাটারি যে কাজ করছে, যার ভোল্টেজ হচ্ছে V, এখানে জল পাম্প G একই কাজ করছে। মানে ব্যাটারি কাজ হলো যে এই হুইস্টন ব্রিজে তড়িৎ প্রবাহকে সরবরাহ রাখা। একইভাবে এখানে জল পাম্পটির কাজ হচ্ছে এই বিভিন্ন অংশে নল দিয়ে জলপ্রবাহকে সরবরাহ রাখা। দ্বিতীয় যে ব্যাপারটি তুলনা যদি আমরা করি দুটি জগতে, সেটি হলো তড়িৎ বিভব এবং স্মৃতিশক্তির মধ্যে। তো এই হুইস্টন ব্রিজের ক্ষেত্রে তুমি জানো যে এ বিন্দুতে বিভব হবে V, কারণ ব্যাটারির ভোল্টেজ হচ্ছে V। তো V3 যেটি কিনা সর্বোচ্চ বিভব, যদি ধনাত্মক হয়, তো এ বিন্দুতে বিভব হচ্ছে সর্বোচ্চ, এবং ব্যালেন্সড অবস্থায় বি এবং সি বিন্দুতে ভোল্টেজ V1 V2 পরস্পরের সাথে সমান, এবং যেইগুলি কিন্তু V3 থেকে ছোট, এবং ডি বিন্দুতে বিভব V0 সেটি হবে 0। তার কারণ হচ্ছে আমরা এখানে পৃথিবীর সাথে সংযোগ ঘটিয়েছি হুইস্টন ব্রিজটিকে। অপরদিকে যদি এইখানে যদি স্মৃতিশক্তিকে দেখা হয়, তার স্মৃতিশক্তির যে বন্টন বিভিন্ন উচ্চতায় সেটি যদি দেখি, তো প্রথমে আমরা জানি যে পৃথিবী যে অভিকর্ষজ বল সেটি নিচের দিকে কাজ করে সব সময়। তো এই উচ্চতায় কোনো তলে তুমি যদি কোনো বস্তুকে রাখতে চাও, তাহলে তোমাকে ভূমি থেকে কোনো বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে উঠে এখানে তোমাকে রাখতে হবে, এবং শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী তুমি যে পরিমাণ কাজটি করলে সেই পরিমাণ কাজ এই বস্তুটিতে স্থিতিশক্তি হিসাবে জমা হয়ে যায়। তো একইভাবে এই
জল পাম্পটি যখন জলের কণাগুলিকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে তুলে এ বিন্দুতে নিয়ে আসছে এবং প্রতিটি জল কণার যদি ভর আমরা এম ধরি, তাহলে এ বিন্দুতে ওই এম ভরের জলকণটির স্থিতিশক্তি হবে mgh, এবং যেটি কিনা হবে সর্বোচ্চ, তার কারণ এইচ হচ্ছে সব থেকে বেশি। তো W3 স্থিতিশক্তি হবে mgh। এবং শুধুমাত্র এই বিন্দুতে নয়, তুমি যে কোনো জায়গায় যদি জলকণাকে রাখো এম ভরের, তো তার স্থিতিশক্তি হবে mgh এই তলে। তারপর বি বিন্দু এবং সি বিন্দু যেহেতু একই উচ্চতায় রয়েছে, অর্থাৎ h1 উচ্চতায় রয়েছে, তো সেইখানে যদি কোনো জলকণা থাকে বা এই তলের যে কোনো জায়গায় যদি কোনো জলকণা থাকে এম ভরের, তো সেখানে তার স্থিতিশক্তি হয় W1 = W2 mgh1, যেটি কিনা W3 থেকে ছোট। এখন জলকণাগুলি যখন ডি বিন্দুতে আসে এবং ডি বিন্দুতে যদি একটি জলকণার ভর এম হয় এবং যেহেতু উচ্চতা এখন 0 হয়ে গেছে, তো W3 স্থিতিশক্তি হয়ে যাবে 0। তো বুঝতেই পারছো যে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে তড়িৎ বিভব যেভাবে বন্টন হয়েছে, ঠিক একই রকম বন্টন আমরা এখানে দেখতে পাচ্ছি স্থিতিশক্তির। কতটা মিল দেখতে পাচ্ছ। পরবর্তী যেটা তুলনা করব সেটি হচ্ছে যে এখানে যে ভূমির সাথে সংযোগ, সেটির সাথে এখানে যে উচ্চতা, মানে যে তলটি ভূমিতে রয়েছে তার উচ্চতা 0, তার মধ্যে তুলনা করব। এটি মানে বোঝাচ্ছে যখন আমি হুইস্টন ব্রিজের এই অংশটিকে ভূমির সাথে সংযোগ করেছি এবং সংযোগ করা মাত্রই আমাদের কাছে ডি বিন্দুতে বিভব V0 হয়ে ওঠে 0 ভোল্ট। অপরদিকে এখানে আমরা যখন এই ভূমিকে, মানে তার উচ্চতা আমরা h = 0 এটি যখন সেট করছি, তখন সঙ্গে সঙ্গে এই ভূমিতে অবস্থিত যে কোনো অবস্থানে, হতে পারে সেটি ডি বিন্দুতে বা এখানে কোনো বিন্দুতে, তো সব জায়গায় তার মধ্যে স্থিতিশক্তি হবে 0। তো এখানেও তুমি মিল খুঁজে পাচ্ছ এটির সাথে h = 0, যেটি কিনা আমাদের যে আগের যে তুলনাটি করলাম তার সাথে সম্পর্কিত। নেক্সট যেটা তুলনা করব বা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ I হুইস্টন ব্রিজের ক্ষেত্রে ভার্সেস P জলপ্রবাহের ক্ষেত্রে। এখানে তো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে তুমি দেখছো যে যত পরিমাণ কারেন্ট ঢুকছে ঠিক তত পরিমাণ কারেন্টই বেরোচ্ছে, মানে এখানে তড়িৎ প্রবাহ I, এখানেও তড়িৎ প্রবাহ তুমি I দেখতে পাচ্ছ। তো একইভাবে এই ক্ষেত্রেও যে পরিমাণ জলপ্রবাহ এখানে হচ্ছে P, ঠিক একই পরিমাণ জলপ্রবাহ P এখানে হচ্ছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখো যে তড়িৎ প্রবাহ এই অংশে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একইভাবে এখানেও জলপ্রবাহ এই অঞ্চলে বিভিন্ন অংশে ভাগ হয়ে যাচ্ছে। তো কতটা মিল তুমি দেখতে পাচ্ছ দুটি জগতের মধ্যে। এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, সেটি হচ্ছে যে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কে তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করছে, আর এখানে জলপ্রবাহের ক্ষেত্রে কে জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করছে, এবং দুটি জগতের মধ্যে আমরা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করব। প্রথমে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আসি। ধরো আমাদের কাছে একটি রেজিস্ট্যান্স রয়েছে, রোধ রয়েছে, যার এই প্রান্তের বিভব হচ্ছে V এবং এই প্রান্তের বিভব হচ্ছে V1, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে ধরো বাঁ দিক থেকে ডান দিকে, যখন কিনা V > V1 হয়। তো এই অবস্থায় আমরা তড়িৎ প্রবাহ I কে লিখতে পারি V - V1/R। এখন দুই প্রান্তের বিভবকে যদি আমরা স্থির রাখি বা বিভবের পার্থক্যকে যদি আমি স্থির রাখি, তো ওই অবস্থায় আমরা I কে লিখতে পারি প্রপোর্শনাল টু, মানে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে R। অর্থাৎ রোধ যদি বাড়ে তড়িৎ প্রবাহ কমবে, রোধ যদি কমে তড়িৎ প্রবাহ বাড়বে। তো তুমি এই ব্যাপারটি যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রেই দেখতে পারো। ধরো C থেকে D বিন্দুর মধ্যে যদি তড়িৎ প্রবাহকে দেখো, যদি R4 বৃদ্ধি পায় তাহলে এই রাস্তায় তড়িৎ প্রবাহ কমবে,
আবার যদি R4 হ্রাস পায় এই রাস্তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাড়বে। এ বি বিন্দুর মধ্যেও তুমি দেখতে পারো। তো এইখানে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রিত হচ্ছে আর দ্বারা, তাই না, রোধ দ্বারা। তো একইভাবে আমরা যদি এই জগতে আসি, প্রথমে একটি খুব সহজ ছবিকে আমরা দেখি। তো এখানে ছবিটিতে দেখতে পাচ্ছ যে এই উচ্চতায় একটি নলকে এইভাবে রাখা হয়েছে। তো এখানে কোনো যদি জলকণা থাকে, তার যদি ভর m হয়, তাহলে তার স্থিতিশক্তি হবে mgh, এবং জলকণাটি যখন এখানে আসবে বা এখানে আসবে তার তখন স্থিতিশক্তি হয়ে যাবে 0। তো দুটি রাস্তা আমরা দেখিয়েছি। একটি রাস্তায় আমরা দেখতে পাচ্ছি নলটির দৈর্ঘ্য হচ্ছে L1 এবং θ1 যে কোণটি তৈরি করেছে, এবং এখানে θ2 L2। তো এখন আমরা যদি জলপ্রবাহকে দেখি দুটি রাস্তায়, তো এই রাস্তা আমাদের ধরো P1 এবং এই রাস্তায় ধরো আমাদের P2, এবং আমরা জানি যে P2 গ্রেটার দ্যান P1। এই রাস্তায় জলপ্রবাহ বেশি হবে এই রাস্তার তুলনায়। তো দেখো জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করছে দুটি রাশি θ2 L2, দুটি মিলে এই রাস্তাটির ঢালকে নির্ধারিত করছে। তো এই ক্ষেত্রে আমরা জলপ্রবাহকে লিখতে পারি সামগ্রিকভাবে P সমান সমান W মাইনাস W1 বাই ফাংশান অফ θL। আমরা এখন এই ফাংশনটি জানি না, আমাদের কাজ এটিকে খুঁজে বের করা। তো এখান থেকে আমরা দেখতে পারি যে যদি দুটি নলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে W1 মাইনাস W2 স্থির, তো সেক্ষেত্রে আমরা P লিখতে পারি, মানে জলপ্রবাহকে লিখতে পারি F এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। F এর মান যদি কম হয় তাহলে জলপ্রবাহ হবে বেশি, F এর মান যদি বেশি হয় তাহলে জলপ্রবাহ হবে কম। তো আমরা এখনও পর্যন্ত F কীভাবে θ এবং L এর ওপর নির্ভর করছে এখনও জানি না, কিন্তু এইটুকু আমরা বলতে পারছি যে হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আর যে ভূমিকা পালন করছে, অর্থাৎ তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করছে, এই ক্ষেত্রে জলপ্রবাহকে নিয়ন্ত্রণ করছে F ফাংশন অফ θ অ্যান্ড L। তুমি যে কোনো দুটি বিন্দুর মধ্যে দেখতে পারো জলপ্রবাহকে, ধরো B থেকে C বিন্দু। তো এই রাস্তাটির ঢাল নির্ধারিত হয়েছে দেখো θ2 এবং L2 দ্বারা। এখানে দেখো C এবং D এর মধ্যে L4 θ4, এ সির মধ্যে ঢাল নির্ধারিত হয়েছে দেখো θ3 L3 দ্বারা, এবং এ বি বিন্দুর মধ্যে যে নলটি দেখতে পাচ্ছ তার ঢাল নির্ধারিত হয়েছে, মানে তার মধ্যে দিয়ে যদি জলপ্রবাহ হয় সেই জলপ্রবাহকে কন্ট্রোল করা যায় এই θ1 L1 দ্বারা। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে আর এবং এফ এর মধ্যে আমরা মিল খুঁজে পাচ্ছি দুটি জগতে। এখনও পর্যন্ত কিন্তু আমরা এফ কীভাবে θL এর ওপর নির্ভর করছে সেটি কিন্তু আমরা জানি না। তো এই পর্যন্ত আলোচনায় আমরা কি দেখলাম, যে মিলগুলি আমরা খুঁজে পেয়েছি। প্রথমে আমরা যেটি দেখেছিলাম সেটি হচ্ছে যে ভিবি এর সাথে জি এর তুলনা করেছি, এবং তাদের কাজ একই রকম। ভিবি এর কাজ হচ্ছে যে এই হুইস্টন ব্রিজে তড়িৎ প্রবাহকে সরবরাহ রাখা, আর এখানে জি এর কাজ হচ্ছে জলপ্রবাহকে সরবরাহ রাখা। দ্বিতীয় যে মিলটি খুঁজে পেয়েছি সেটি হচ্ছে যে এই বিভিন্ন রাস্তায় তড়িৎ বিভবের যে বন্টন, যে এ বিন্দুতে বিভব সবথেকে বেশি, বি এবং সি বিন্দুতে বিভব সমান, যেটি কিনা এ বিন্দুর বিভব থেকে কম, এবং এখানে সব থেকে বিভব কম। তো ভি যেমন আমরা দেখেছি তার যে বন্টন, এখানে আমরা একইভাবে ডব্লুকেও এখানে দেখেছি স্মৃতিশক্তিকে। 3 নম্বর যেটা আমরা দেখেছি যে এখানে যে পৃথিবীর সাথে সংযোগ ঘটেছি তার ফলে এখানে তড়িৎ বিভব 0 হয়ে গেছে। তো একইভাবে আমরা এখানে এই যে নিচের যে তলটি দেখতে পাচ্ছ তার উচ্চতাটাকে আমরা 0 ধরেছি। তো সেই কারণে এখানে এই তলে যে কোনো জায়গায় তুমি যদি কোনো বস্তুকে রাখো তার স্মৃতিশক্তি হয়ে ওঠে 0। তারপর যেটা আমরা দেখেছি যে তড়িৎ প্রবাহ, এখানে তড়িৎ প্রবাহ যেভাবে হচ্ছে এখানে জলপ্রবাহ একই রকমভাবে হচ্ছে, এবং এইমাত্র সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি দেখলাম যে এখানে তড়িৎ প্রবাহকে কে কন্ট্রোল করে, আর রোধ কন্ট্রোল করে। একইভাবে এখানে জলপ্রবাহকে কন্ট্রোল করছে দেখো ফাংশন অফ θ অ্যান্ড L।
তো এত কিছু মিল রয়েছে। এবং আমরা জানি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে যে যদি V1 সমান সমান V2 করি, অর্থাৎ বি এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে যদি 0 করি, তাহলে আমাদের কাছে উঠে আসে R1/R2 বা R3ও লিখতে পারো, R3 সমান সমান R2/R4। তো এই শর্তটি পালন হলে বা V1 সমান সমান V2 হলে এটিকে আমরা বলি ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। একইভাবে এখানেও আমরা দেখেছি যে যেহেতু W1 এবং W2 এক, কারণ একই উচ্চতায় রয়েছে, তো W1 সমান সমান W2, এত কিছু মিল রয়েছে, তার উপর আবার W1 W2। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখানে জলপ্রবাহের ক্ষেত্রে আমরা কি এই ধরনের সমীকরণ পেতে পারি? মানে কি বলতে চাইছি, ধরো এই ধরনের সমীকরণের কথা আমি বলতে চাইছি, আমরা কি এই ধরনের সমীকরণ পেতে পারি? এবং এইটুকু আমরা জানি যে এই সমীকরণটি এফ দ্বারাই গঠিত হবে। তার কারণ আমরা এইমাত্র দেখলাম যে আর এর কাজ যা এখানে, এফ এর কাজ তাই এখানে। তো এই ফর্মুলায় যদি আর থাকে তাহলে এই ফর্মুলা তো এফ থাকবে। তো আমাদের কাজ হবে এই ফর্মুলাটিকে খুঁজে বের করা, যেখানে এফ ফাংশন অফ থিটা এবং এল। কারণ বি থেকে ডি বিন্দুতে বা সি থেকে ডি বিন্দুতে যে কোনো দুটি বিন্দুর মধ্যে দেখো না কেন জলপ্রবাহ নিয়ন্ত্রিত হয় ঢালের ওপর নির্ভর করে। তুমি যদি ঢাল পরিবর্তন করো অর্থাৎ থিটা2 পরিবর্তন হবে এবং একই সাথে এলও পরিবর্তন হবে, কারণ আমরা এই তলগুলির মধ্যে দূরত্ব এখন স্থির রেখেছি। তো আমাদের পরিবর্তনের বিষয় হচ্ছে যে যখন আমরা ঢাল পরিবর্তন করছি একই সাথে থিটা পরিবর্তন হচ্ছে এবং এলও পরিবর্তন হচ্ছে। তো সেই কারণে জলপ্রবাহ নিয়ন্ত্রিত হচ্ছে মিলিত প্রভাব দ্বারা, অর্থাৎ থিটা এবং এল দ্বারা। তো সেটিকে আমি এফ দ্বারা প্রকাশ করছি। আমাদের কাজ হবে এই ধরনের সম্পর্ককে বের করা যখন কিনা W1 সমান সমান W2, এবং সেটি বের করতে গিয়ে আমরা দেখব যে এফ কীভাবে থিটা এবং এলের ওপর নির্ভর করছে। তো সেটি করার জন্য প্রথমে আমি এ, সি এবং ডি রাস্তাটিতে আসি। তো এই পুরো ব্যাপারটিকে আমি এখানে এঁকেছি এবং এখানে দেখো আমরা এই রাস্তায় কি পাচ্ছি, L3 θ3 এবং L4 θ4। এবং এখানে দেখো আমাদের কাছে দুটি সমকোণী ত্রিভুজ রয়েছে, এই একটি সমকোণী ত্রিভুজ আর এই একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটি সমকোণ আর এই সমকোণী ত্রিভুজটির এইটি হচ্ছে সমকোণ। তো পুরো ব্যাপারটিকে আমি এখানে এঁকেছি এবং উচ্চতাগুলি তুমি দেখো, এফ মানে ভূমি থেকে এ পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ, এবং এইখান থেকে প্রথম তলের উচ্চতা H1, অর্থাৎ EF H1। তো প্রথমে আমি AEC সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি AE সমান সমান L3 cos θ3 লিখতেই পারি, এ থেকে ই পর্যন্ত দূরত্ব। আর CDG সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি CG সমান সমান L4 cos θ4। এখন CG আমরা জানি EF এর সাথে সমান, তাহলে এটাকে EF লিখতে পারি আমরা। তো এখন আমরা AE এবং EF কে যদি যোগ করি তাহলে আমরা H পাবো, তাই না? তো AE প্লাস EF সমান সমান আমরা জানি H। তাহলে এই দুটি সমীকরণকে যদি যোগ করি তাহলে আমরা পাই H সমান সমান L3 cos θ3 প্লাস L4 cos θ4, এবং EFকে আমি H1 লিখতে পারি। তাহলে দেখো আমাদের কাছে দুটি সমীকরণ এখন উঠে আসছে, H1 সমান সমান L4 cos θ4 আর H সমান সমান L3 cos θ3 প্লাস L4 cos θ4। তো এটিকে আমি গুছিয়ে লিখছি এখন। তো আমাদের কাছে এই দুটি সমীকরণ উঠে আসছে এই ACB রাস্তা বরাবর। আমি যদি উভয় প্রান্তকে MG দ্বারা গুণ করি
তাহলে আমাদের আলোচনাটি স্থিতিশক্তিতে চলে আসে, তাই না? তো এটি ধরো আমাদের কাছে সমীকরণ 1, এটি হচ্ছে সমীকরণ 2। একইভাবে তুমি যদি এ, বি এবং ডি রাস্তা বরাবর যাও এবং ওই রাস্তায় তুমি যদি এই ধরনের ক্যালকুলেশন তুমি যদি করো, তাহলে তোমার কাছে উঠে আসে আরও দুটি সুন্দর সমীকরণ। তো এখানে L1 L2 তুমি কোথা থেকে পাচ্ছ? এই রাস্তায় তুমি যদি যাও এ থেকে বি, বি থেকে ডি, তো এই রাস্তায় তুমি L1 থিটা 1 এবং L2 থিটা 2 তুমি পেয়ে যাবে। তো এই সমীকরণটি হচ্ছে 4। তো হিসাব মতো দেখো আমাদের কাছে mgh1 মানে এই রাস্তায়, অর্থাৎ এই রাস্তায় আমরা প্রথমে ক্যালকুলেশনটি করেছি, তো এই mg1 হচ্ছে আমাদের কাছে W2, তাই না? এখানে আমরা W2 বলেছিলাম, আর এখানে হচ্ছে W1। তো এই রাস্তায় আমাদের কাছে হবে mgh1 হচ্ছে W1 এর সমান। এইটিকে আমরা লিখতে পারি W1, আর এইটিকেও আমরা লিখতে পারি W, কারণ এ বিন্দুতে স্থিতিশক্তি, আর এটিকেও আমরা লিখতে পারি W। তো সমস্ত কিছু দেখো স্থিতিশক্তির আওতায় চলে এসছে, যেটি আমরা চাইছিলাম, এবং আমরা একটি শর্ত নিয়ে শুরু করেছি যে W1 সমান সমান W2। তো প্রথমে আমি যদি 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যদি দেখি, তাহলে আমাদের হাতে উঠে আসে দেখো cos থিটা 4, লিখতেই পারি এই দুটি সমীকরণ থেকে। আর 2 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, আমার কাছে জায়গা নেই, এইখানে লিখছি ধরো L4 বা L2 cos থিটা 2 সমান সমান L4 cos থিটা 4। এই সমীকরণটি আর এই সমীকরণটিকে একসাথে যদি দেখি, তাহলে আমাদের কাছে এই সমীকরণটি উঠে আসে। এটি হচ্ছে আমাদের আসল খেলোয়াড়। এখন এই দুটি সমীকরণকে আমি এক জায়গায় লিখব, তাহলে আমাদের কাছে এখন দুটি সমীকরণ উঠে এসছে। তো এই সমীকরণটি আবারও বলি, উঠে আসছে কখন? যখন W1 সমান সমান W2 করি। আর এই সমীকরণটি আমরা দেখেছি W সমান সমান W, অর্থাৎ এই বিন্দুতে, আর W3ও লিখতে পারো। তো আমরা কি করব না, এই সাইডটিতে আমরা L2 cos থিটা 2 দিয়ে ভাগ করতে পারি, এবং এই সাইডটিতে আমরা L2 cos থিটা 2 দিয়ে ভাগ করতে পারি। আর আমরা এখন এটিও জানি যে L2 cos থিটা 2 সমান সমান L4 cos থিটা 4, তাহলে এই জায়গায় আমরা L4 cos থিটা 4 লিখতে পারি, L4 cos থিটা 4 লিখতে পারি। তো দেখো আমাদের কাছে এখন উঠে আসছে কি, L1 cos থিটা 1 L2 cos থিটা 2 সমান সমান L3 cos থিটা 3 L4 cos থিটা 4, বা এটিকে তুমি এইভাবে লিখতে পারো। তাহলে দেখো আমরা যে সম্পর্কটি খুঁজে পাওয়ার জন্য এত চেষ্টা চালাচ্ছিলাম, শেষমেশ আমরা পেয়ে গেলাম। এবং এই সম্পর্কটি দেখো R1 বাই R3 সমান সমান R2 বাই R4, ভারসাম্য অবস্থায় হুইস্টন ব্রিজের ক্ষেত্রে যে ফর্মুলাটি আমরা পেয়েছি, এখন এখানে দেখো এই পুরো ব্যাপারটিতে যখন ভারসাম্য অবস্থায় রয়েছে, অর্থাৎ W1 সমান সমান W2, তো সেই অবস্থায় আমরা দেখো একটি অবিকল, মানে এই সমীকরণের মতো একটি অবিকল সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবং এটি খুঁজতে গিয়ে আমরা জেনেও গেলাম যে ফাংশান f সেটি নির্ভর করছে থিটা এবং এলের ওপর এইভাবে। তো একই সাথে আমাদের দুটি কাজ হয়ে গেল। প্রথমে আমরা এই ধরনের সম্পর্ক আমরা খুঁজে পেলাম যখন এই পুরো ব্যাপারটি ভারসাম্য অবস্থায় রয়েছে, অর্থাৎ বি এবং সি বিন্দুর স্থিতিশক্তি সমান, কোনো রকম জলপ্রবাহ হবে না তুমি যদি এখানে একটি নল যুক্ত করো। এবং তার পিছনে আমরা একটি খুব সুন্দর সমীকরণ যেটি কাজ করছে সেটি আমরা খুঁজে পেয়েছি, সেটি হচ্ছে এই রকম, যে বিভিন্ন উচ্চতায় জলপ্রবাহের ক্ষেত্রে হুইস্টন ব্রিজের মতো এই সমীকরণটিকেও তুমি ভাবতে পারো। এখন আরও একটি ইন্টারেস্টিং জিনিস দিয়ে আমি ব্যাপারটি শেষ করছি ভিডিওটি। ধরো এই হুইস্টন ব্রিজটি ব্যালেন্সড অবস্থায় আছে, তো এই অবস্থায় আমরা জানি
যে R1/R3 সমান সমান R2/R4। ধরো এই অনুপাতটি আমাদের আছে হাফ। এর মানে কি? কয়েকটি উদাহরণ নিই। ধরো R1কে আমি 10 ওহম নিতে পারি, মানে এই R1, আর R3কে নিচ্ছি আমি ধরো 20 ওহম। R2কে আমি নিচ্ছি ধরো 50 ওহম এবং R4কে নিচ্ছি ধরো 100 ওহম। তো দুই ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে এখানেও হাফ, এখানেও হাফ, তার মানে এই অনুপাতটি হাফ। ব্রিজটি ব্যালেন্সড অবস্থায় রয়েছে। আবার এইটিকে আমি নিতে পারি ধরো 15 কিলো ওহম, 30 কিলো ওহম, এখানে এটি নিচে ধরো 1.5 কিলো ওহম এবং 3 কিলো ওহম। তো এক্ষেত্রেও আমরা অনুপাত দেখতে পাচ্ছি হাফ। তো এই রকম অসংখ্য মানে সম্ভাবনা রয়েছে যেখানে তুমি R1, R2, R3, R4কে পরিবর্তন করতে পারো, এর কোনো শেষ নেই, যদি কিনা তুমি এই অনুপাতটিকে হাফ রাখতে চাও। এবং প্রত্যেক অবস্থায় এই হুইস্টন ব্রিজটি ব্যালেন্সড অবস্থায় রয়েছে, অর্থাৎ এই রাস্তায় কোনো রকম কারেন্ট প্রবাহিত হয় না। তো আরও উদাহরণ তুমি দেখতে পারো শুধুমাত্র এই হাফকে স্থির রাখার জন্য। তো একইভাবে এখানেও আমরা এইমাত্র যে এই ধরনের সমীকরণটি পেলাম জলপ্রবাহের ক্ষেত্রে, সেটি আমাদের কি ছিল? L1, এবং আমাদের ফাংশানটি যেটি ছিল সেটি এখন নির্ভর করছে L cos থিটার উপর, অর্থাৎ যেটি আমি এতবার ধরে বলছিলাম যে এফ ফাংশান অফ L থিটা, সেটি এখন আমরা পেয়েছি। অর্থাৎ এই L এবং cos থিটা একসাথে নিয়ন্ত্রণ করছে যে কোনো রাস্তায় জলপ্রবাহকে। ধরো এই অনুপাতটিকে আমি হাফ রাখার চেষ্টা করছি, মানে ধরো এখানে এই অবস্থায় L1-এর কিছু মান রয়েছে, L3, L4, L2 কিছু মান রয়েছে, ধরো 5 মিটার, 10 মিটার, এবং θ1, θ2, θ3, θ4 এদেরও কিছু মান রয়েছে, 45, 35, 36। তো এই মানগুলি যদি বসাও এবং বসিয়ে ধরো তুমি পেয়েছো হাফ, এখানেও হাফ পাচ্ছ, এখানেও হাফ পাচ্ছ। তো আমরা কি এই রকমভাবে পরিবর্তন করতে পারি? অবশ্যই পারি। কিভাবে সেটি দেখি। ধরো এখানে প্রথমে একটি বিন্দু নিলাম, এই তলে H1 যে তলটিতে রয়েছে সেই তলটি, এখানে একটি বিন্দু নিলাম আর এখানে একটি বিন্দু নিলাম। তো আমরা এখন ভাবতেই পারি এই রকম আরও একটি গঠন। তো এখন জলপ্রবাহ এই রাস্তা বরাবর হচ্ছে আর কি। তো এই ক্ষেত্রেও তুমি যদি এই রাশিটি দেখো, মানে L1 cos theta 1, L3 cos theta 3, L2 cos theta 2, L4 cos theta 4, এই পুরো ব্যাপারটি যদি ক্যালকুলেট করো এই রাস্তায়, তো এখানেও তুমি দেখবে হাফ পাচ্ছ। তুমি আরও অন্যান্য রাস্তাও তুমি দেখতে পারো, এই রাস্তাও তুমি যদি দেখো এবং এই ব্যাপারটিকে ক্যালকুলেট করো, দেখবে তুমিও হাফ পাচ্ছ। এবং বুঝতেই পারছো যে অসংখ্য এই ধরনের গঠন সম্ভব। এবং প্রতি ক্ষেত্রে এই দুইয়ের মধ্যে তুমি যদি একটি পাইপ বা নল যদি যোগ করো, তুমি কোনো রকম জলপ্রবাহ পাবে না, কারণ এই পুরো ফর্মুলাটি তৈরি হয়েছে W1 সমান সমান Wকে ধরে নিয়ে, যেমনটি কিনা V1 সমান সমান V2 ধরে নিয়ে। তো এই আলোচনায় তুমি বুঝতে পারছো যে কিভাবে আমরা সম্পূর্ণ দুটি ভিন্ন জগৎকে তুলনা করে তাদের মধ্যে কি কি মিল রয়েছে সেটি আমরা দেখলাম। এখানে আমরা তড়িৎ প্রবাহকে নিয়ে আলোচনা করি এবং এখানে আমরা জলপ্রবাহকে নিয়ে আলোচনা করি, এবং দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্সড অবস্থায় এখানে যে সমীকরণটি ভূমিকা পালন করে, এখানে এই সমীকরণটি ওই ধরনের ভূমিকা পালন করে।